সরকারি কেনাকাটার ইজিপি সিস্টেম পরিচালনায় একক কোম্পানির রাজত্ব। সিঙ্গেল সোর্সিংয়ে কাজ পেয়েছে দোহাটেক। নতুন প্রকল্পেও গোপনে প্রস্তাব। পুরো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটাকে একটা বেসরকারি সংস্থার হাতে জিম্মি করে দেওয়া একটা বড় ধরনের ঝুঁকি। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে রিশান মাহমুদ। দেখছিলেন স্টার নিউজ এক্সক্লুসিভ শিরোনাম, এবারে অন্যান্য শিরোনাম। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে সর্বশক্তি দিয়ে প্রতিহতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। 10 বছরের জ্বালানি পরিকল্পনা দেবেন সংসদে। We are trying to do everything in the quickest possible time. গ্যাস বিদ্যুতের সংকট কাটবে না 2 বছরেও, জানালেন অর্থমন্ত্রী। কুইক রেসপন্স টিম গঠনের তাগিদ সিপিডির। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অনুকূল পরিবেশ তৈরির আশা ঢাকার। হাসিনা ও হাদির খুনিকে ফেরানো সহ 3 শর্ত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল যে কোনো সময় ঘোষণা, জানালেন মুখ্য সচিব। মাদক নিয়ে বিরোধেই পুরান ঢাকায় কিশোর খুন। মোহাম্মদপুরে অ্যালেক্স ইমুনকে কুপিয়ে হত্যায় শাহরুখ সহ গ্রেফতার 3। দেখছিলেন স্টার নিউজ প্রাইম শিরোনামগুলো। সরকারি কেনাকাটার ইজিপি সিস্টেম পরিচালনায় চলছে একক কোম্পানির রাজত্ব। আওয়ামী লীগ আমলে 2010 সালে এই দায়িত্ব পায় দোহাটেক নিউ মিডিয়া, যার কর্ণধার সাবেক মন্ত্রী সালমান এফ রহমানের ঘনিষ্ঠ বন্ধু। সম্প্রতি 4 মাসের জন্য ওপেন টেন্ডারের বদলে সিঙ্গেল সোর্সিংয়ে কাজ পেয়েছে দোহাটেক। ইজিপির নতুন প্রকল্পও তাদের দিতে গোপনে নেওয়া হয়েছে প্রস্তাব। মাহবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগের পর অন্তর্বর্তী সরকার। দুর্দ্বন্দ্ব প্রতাপে রাজত্ব একটি কোম্পানির, নাম দোহাটেক নিউ মিডিয়া। আমার নাজমুল ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে, যিনি যাতে বসে প্ল্যানিংয়ে। সরকারি কেনাকাটার জন্য 2010 সালে চালু হয় ইলেকট্রনিক্স গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম ইজিপি। এতে সরকারের কোনো মন্ত্রণালয়ের যা কেনা প্রয়োজন সেটি উল্লেখ করে অনলাইনে টেন্ডার আহ্বান করে। ঠিকাদার প্রতিষ্ঠান সেখানে বিডিং করে কাজ নেয়। 2010 সালেই ইজিপি প্রকল্পের পুরো অনলাইন সিস্টেম পরিচালনার কাজ পায় দোহাটেক নিউ মিডিয়া। এরপর বিকল্প না থাকার কথা বলে আইনের উপধারায় বর্ণিত বিশেষ পরিস্থিতির দোহাই দিয়ে বারবারই ইজিপির দায়িত্ব দেওয়া হয়েছে দোহাটেক নিউ মিডিয়াকে। অনুসন্ধানে জানা যায়, কোম্পানিটির কর্ণধার ও চেয়ারম্যান সাবেক মন্ত্রী সালমান এফ রহমানের ঘনিষ্ঠ বন্ধু AKM শামসুদ্দোহা। আপনি যদি পসিবল হয় একটু কথা বলে নেন আপনার ডিরেক্টরের সাথে বা আপনাদের সাথে, কথা বলেছেন। অবাক করা বিষয় হলো, অন্তর্বর্তী সরকারের আমলেও বদলায়নি পরিস্থিতি। তবে ওই সরকারের আমলে করা নিরীক্ষা প্রতিবেদন বলছে, দোহাটেকের অধীনে ইজিপির সিস্টেমে বেশ কিছু নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। আন্তর্জাতিক মান অনুযায়ী ডেটা ব্যাকআপ ও তথ্যের নিরাপত্তা নীতি যথাযথভাবে মানা হচ্ছে না। আমি সফটওয়্যার বানাই, আমি অপারেট করি, তাহলে তো ওটার ভিতরে আমি যাইতে তাই করতে পারি। আপনি দেখতেও পাবেন না, বুঝতেও পারবেন না। এবং এটা যেহেতু অডিট করার যে ট্রেলগুলো থাকে, সেই ট্রেলও তো আমি মুছে দিব। আপনি তো আর টেরই পাবেন না আমি কী করছি। যেহেতু ওনারা নিজেরা অপারেট করছে, ওনারা চাইলে এইটাকেও বাইপাস করতে পারে। মানে ব্যাকআপ থাকলেও, ব্যাকআপ তো আমি ম্যানিপুলেট করেও আবার ব্যাকআপ নিতে পারি, যেহেতু ফুল কন্ট্রোল আমার কাছে আছে। সো ব্যাকআপ নিলেই যে কোনো ধরনের ম্যানিপুলেশনের বন্ধ হবে, এটা নট নেসেসারি। যেহেতু ফুল কন্ট্রোল আমার কাছে আছে, ব্যাকআপ নেওয়ার আগেও আমি সব ঠিকঠাক করে আবার ব্যাকআপ নেব। বিএনপি সরকারও ওপেন টেন্ডারে না গিয়ে সিঙ্গেল সোর্স পদ্ধতিতে আবারও ইজিপি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে দোহাটেককেই। এখানেই শেষ নয়, এই ব্যবস্থা পাকাপাকি করতে নতুন প্রকল্পের অধীনে দোহাটেককেই কাজ দিতে চেষ্টা করছে একটি পক্ষ। গোপনে কোম্পানিটির কাছে চাওয়া হয়েছে প্রস্তাব, যা গত 9 জুলাই জমাও দিয়েছে তারা। এসব বিষয়ে জানতে ঢাকার পল্টনে দোহাটেকের অফিসে যান স্টার নিউজের প্রতিবেদক। বক্তব্য না দিয়ে উল্টো সংবাদ সংগ্রহ না করতে প্রভাবশালী এক সংসদ সদস্যকে দিয়ে চাপ দেয়া হয়। আমি চট্টগ্রাম 7 আসনের এমপি হুমাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে।
আচ্ছা আচ্ছা, জি। কেমন আছেন আপনি? এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই। মাহবুব সাহেব, আপনাদের কোনো টিম বোধহয় দোহা থেকে গিয়েছে, জানতে পারি কেন? দোহা থেকে আমি নিজে এসেছি। হ্যাঁ, কেন এসছেন? আমি মূলত হচ্ছে একটা নিউজের বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে এসেছি। আচ্ছা, তাহলে অ্যাবসলিউটলি নো নিড টু ডু এনি অফ দিস। আপনারা এখান থেকে রওনা হয়ে যান। বিকজ আপনাদের ম্যানেজিং ডিরেক্টরের নামটা জানতে পারি? আমাদের তো বাবু ভাই আছেন। বাবু ভাই আছে? ঠিক হ্যাঁ। আছে, আমি বাবু ভাইয়ের সাথে কথা বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ইজিপি ব্যবস্থার সরকারি কর্তৃপক্ষ বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিপিপিএ। পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি ভবন থেকে সংস্থাটির কার্যক্রম পরিচালিত হচ্ছে মাত্র 25 জন কর্মকর্তা কর্মচারী দিয়ে। সরকারি লোকবলের এই সংকটকে সুযোগ হিসেবে নিয়েছে দোহাটেক নিউ মিডিয়া। সরকারি ওই অফিসেই তাদের 77 জন কর্মী কাজ করছে। পুরো কার্যক্রমটা এবং পুরো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটাকে একটা বেসরকারি সংস্থার হাতে জিম্মি করে দেওয়াটা বড় ধরনের ঝুঁকি। এটা অনেক আগেই সরকারের হাতে হস্তান্তর করার কথা ছিল। বারবার দোহাটেককেই কাজ দেওয়ার কারণ জানতে পরিকল্পনা প্রতিমন্ত্রীর মুখোমুখি হয় স্টার নিউজ। যেহেতু অনেকগুলো জিনিস আগের সরকারের আমলে হয়েছে এবং একটা মানে প্রযুক্তিগত একটা বিষয়কে রাতারাতি শিফট করা যায় না, কারণ এটা অলরেডি চলমান আছে। কিন্তু আমরা এই বিষয়ে করণীয় বিষয় নিয়ে আমরা এক্সপার্টদের সাথে কথা বলছি। কিন্তু অলরেডি 4 মাসের জন্য দোহাটেকের সঙ্গে গোপনভাবে একটা চুক্তি হয়েছে। না, এগুলো আসলে আইনসম্মত হয়েছে। যে সমস্ত কাজ এখানে চলমান আছে, সেই চলমান কাজকে চলমান রেখেই পরিবর্তনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। জানা গেছে ইজিপির অনলাইন সিস্টেম পরিচালনার দায়িত্ব আবারও দোহাটেক মিডিয়াকে দেওয়ার নথিপত্র এরই মধ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দপ্তরে জমা পড়েছে, যা এখন অনুমোদনের অপেক্ষায়। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। সরকারের সমালোচনার নামে যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে সেই আহ্বান জানান তিনি। বলেন, গ্রাম থেকে শহর পর্যন্ত উন্নয়নের সুরভি সমানভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। এজন্য বিএনপির রাজনীতিতে যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। এ অপেক্ষা শুধু একটি গাড়ি বহরের জন্য নয়, কিশোরগঞ্জবাসীর এ অপেক্ষা একজন প্রধানমন্ত্রীকে প্রথমবারের মতো নিজের মাটিতে কাছ থেকে দেখার। মাছ, কৃষি আর হাওর, যে তিনটি শব্দ কিশোরগঞ্জের মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচিতেও ছিল তারই প্রতিচ্ছবি। সরকার যখন 180 দিনের দ্বারপ্রান্তে, তখন প্রতিশ্রুতির বিপরীতে জনগণের প্রাপ্তির সমীকরণ নিয়ে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে জনতার সামনে প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা বিএনপি বিশ্বাস করি যে আমরা যদি দেশকে উন্নতি করতে চাই, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি, তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। যারা সরকারের সমালোচনার নামে জনগণকে বিভ্রান্ত করছে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে যে তোমাদের অতীত আমরা দেখেছি, তোমাদের অতীত আমরা জানি, তোমরা অতীতে কি করেছো, কাজে তোমাদের কথাই আমরা কান দিব না। পরে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ, দুস্থ ও অসহায়দের অনুদান এবং ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের ভাতা প্রদান কার্যক্রমে অংশ নেন। রাজনৈতিক মঞ্চে বক্তব্য থাকে নানা প্রতিশ্রুতি, কিন্তু মানুষের ভালোবাসা প্রকাশিত হয় কোনো শব্দ ছাড়াই, চোখে, অপেক্ষায় কিংবা এক নজর দেখার আকুলতায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর ঘিরে কিশোরগঞ্জের পথে পথে তাই এই নিঃশব্দ ভাষাই আজ সবচেয়ে জোরালো হয়ে উঠেছে। হাওরের ঢেউ আর মানুষের উচ্ছ্বাস মিলে জানান দিচ্ছে তার এই সফর শুধু একটি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি পরিণত হয়েছে হাজারো মানুষের প্রত্যাশা আর ভালোবাসার এক মিলন মেলায়। হাওরের ঢেউয়ের মতোই যার কোনো শেষ নেই। দিনের প্রথম কর্মসূচি হিসেবে পাকুন্দিয়ার পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি আহ্বান জানান রাজপথে যারা বিশৃঙ্খলা করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় তাদের রুখে দেয়ার। আমাদেরকে সকলকে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। কোন সেই কাজ? রাষ্ট্র মেরামতের কাজ শুরু করতে হবে, দেশ পুনর্গঠনের কাজ আমাদেরকে করতে হবে। প্রিয় ভাই বোনেরা, কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্সও পরিদর্শন করেন সরকার প্রধান। এরপরই যোগ দেন আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে। উদ্বোধন করেন জাতীয় মৎস্য পক্ষ 2026। মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। উন্নয়ন কর্মসূচির পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, কিশোরগঞ্জ। বিদ্যুৎ ও গ্যাসের সংকট 6 মাস কিংবা 1 বছরে সমাধান সম্ভব নয়। এজন্য অপেক্ষা করতে হবে অন্তত 2 বছর। ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান অর্থমন্ত্রী। বলেন, অর্থনীতিকে সচল রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকিং খাতের সংকট কাটানো এবং উচ্চ সুদের ঋণের বিকল্প খুঁজতে হবে। বিনিয়োগকারীদের আস্থা তৈরি, নীতি সংস্কার থেকে কার্যকর বাস্তবায়ন শীর্ষক আমেরিকান চেম্বারের আলোচনায় উঠে আসে বাংলাদেশের অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জগুলো। বিশেষ করে ব্যবসার পরিবেশ, জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বিনিয়োগের স্থবিরতা নিয়ে উদ্বেগ জানান বক্তারা। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট আগামী 6 মাস কিংবা 1 বছরে পুরোপুরি সমাধান সম্ভব নয়। অর্থনীতিকে এগিয়ে নিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দুর্ভাগ্যবশত বিদ্যুৎ আর গ্যাস শিল্পে কোনো সমস্যার সমাধান 6 মাস বা 1 বছরে হবে না, অন্তত 2 বছর সময় লাগবে। গ্যাস আর বিদ্যুৎ ছাড়া অর্থনীতি সামনে এগিয়ে যেতে পারে না। আমরা খুব দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি। ব্যাংকিং খাতের দুর্বলতাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী। ব্যাংকগুলোকে পুনর্মূলধনীকরণে সরকারি সহায়তার পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও বিকল্প অর্থায়নের সুযোগ সরকার কাজে লাগাতে চায় বলে জানান তিনি। Bank resolution issue is a difficult issue for Bangladesh right now. There is a serious capital deficit. বাংলাদেশের ব্যাংকগুলোতে এখন মূলধনের অভাব, অনেক বেশি মন্দ ঋণ, অনেক টাকা পাচার হয়েছে। এনপিএল ইস্যু সরকারের জন্য চ্যালেঞ্জ, ডিপোজিটররা তাদের টাকা তুলতে পারছে না। To resolve this NPL issue, জ্বালানি সংকট, দুর্বল ব্যাংকিং খাত ও উচ্চ ব্যয়ের অর্থায়ন, অর্থনীতির এই 3 বড় চ্যালেঞ্জ কাটাতে নীতি সংস্কারের পাশাপাশি সেগুলো দ্রুত বাস্তবায়নের ওপরই সরকার জোর দিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। stock market is now, you can see that it's on the way up. The indicator is on the way up. আফরোজা লামিয়া, স্টার নিউজ। দেশে জ্বালানি সংকট শীঘ্রই কাটবে না, আগামী কয়েক দশক ধরে চলবে। সেমিনারে এমন আশঙ্কা করেছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বলেছেন, সরকারের উচিত জ্বালানি খাতের জন্য একটি কুইক রেসপন্স টিম গঠন করা। কারখানাগুলো কিভাবে তার এনার্জি এফিসিয়েন্সি বাড়াতে পারে, কোন কোন ধরনের মেশিন রিপ্লেস হতে পারে এবং কোন কোন জায়গায় সেই জায়গাগুলোতে বিদ্যুতায়িত অবকাঠামোতে যাওয়ার সুযোগ রয়েছে এবং তার জন্য কত কস্ট লাগবে এবং কত মাত্রা এনার্জি সেভ হবে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি। গ্যাসের চাপ কিছুটা বেড়েছে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে, তবে চাহিদার তুলনায় এখনও পর্যাপ্ত গ্যাস মিলছে না। এতে ক্ষুব্ধ যানবাহনের চালকরা জানালেন, প্রায় 1 মাস আয় রোজগার কম সিএনজি চালিত 3 হুইলার ও উবার চালকদের। এছাড়া ভোগান্তিতে রয়েছে জরুরি সেবার গাড়িও। প্রায় 20 দিন পর দিনের বেলায় খোলা পাওয়া গেল রাজধানীর পরিবাগের এই সিএনজি ফিলিং স্টেশন। 21 জুলাইয়ের পর থেকে শুধুমাত্র রাত 11টা থেকে ভোর পর্যন্ত গ্যাস মিলত এখানে। যদিও গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে, তবে পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি বলছেন সিএনজি স্টেশনের কর্মীরা। কোনো উন্নত নাই, এটা বোয়া। 140, 150, 140, 150, 120 এরকম। জি জি, দিনে বলতে আছে 15 দিন। হ্যাঁ। এদিকে সমস্যার পূর্ণ সমাধান না হওয়ায় দীর্ঘ লাইনের ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন না সিএনজি চালিত 3 হুইলার, ব্যক্তিগত গাড়ি, উবার ও ভাড়ায় চালিত গাড়ি, এমনকি লাশবাহী ফ্রিজার ও অ্যাম্বুলেন্সও। তাই ক্ষোভ বাড়ছে যানবাহন চালকদের।
আমরা মরা সরকার আছে, ফ্যামিলি কাটলে নদী খরণ লয়। সরকার কি গ্যাসের চিন্তা আছে? সরকার কি রাষ্ট্রের চিন্তা আছে? রুগী নিতে অনেক সমস্যা হয়, রুগী আল্লাহ চিল্লাচিল্লি করে। আজকে 2 দিন ধরে গ্যাস পাচ্ছি না, টিপ মারতে পারছি না। টিপ না মারলে আমার পেটে রুজি নাই। দিনে 3 বার সিরিয়াল দিতে হয়, এরপরও মনে করেন 3 ঘন্টা 2 ঘন্টা এরকম সময় লাগে। এদিকে গত 6 আগস্ট মধ্যরাত থেকে 23 কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করছে মহেশখালীর এক্সিলারেট এলএনজি। অপরদিকে সাময়িক ত্রুটি মেরামত শেষে শুক্রবার মধ্যরাত থেকে পূর্ণ সক্ষমতায় সামিট এলএনজি। যদিও সমস্যার পূর্ণ সমাধান কবে নাগাদ হবে জানায়নি কর্তৃপক্ষ। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে 3 শর্ত জুড়ে দিল ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বলা হয়, অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লির উচিত শেখ হাসিনা সহ ভারতে অবস্থানরত পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে ঢাকার দাবির প্রতি ইতিবাচক সিদ্ধান্ত দেয়া। একই সঙ্গে হাদি হত্যাকারীকেও ফেরত দিতে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরদিন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার পরে আলোচনায় আসে 2 প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি। তবে রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সাথে যোগাযোগে ছিলেন। তবে গত 5 আগস্ট নতুন দিল্লিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার উন্মুক্ত মিডিয়া ইন্টারাকশনের কারণে এই প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি প্রধানমন্ত্রীর এই সফরের জন্য একটি উপযুক্ত বা অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। আর সেই পরিবেশ তৈরিতে জুড়ে দেয়া হয় 3 শর্ত, যেখানে রয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ, পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ফেরতের প্রত্যাশা। শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের অনুরোধে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। একই সাথে আমাদের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি। এখন দেখার বিষয় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার অবস্থানের কি প্রতিক্রিয়া দেখায় দিল্লি। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার দেয়া প্রতিশ্রুতি বজায় রেখে অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে পড়ালেখার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, মৃত্যুর দিন পর্যন্ত দেশ ও জনগণের অভিভাবকের দায়িত্ব পালন করে গেছেন বেগম খালেদা জিয়া। দেশের বিচার বিভাগের ওপরে বিশ্বাস রেখেছিলেন তিনি। তার মর্যাদা দেয়নি ফ্যাসিস্ট শাসক। বেগম খালেদা জিয়া নারীদের তাদের যে ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট এবং নিজ পায়ে দাঁড়ানোর জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা তুলনাহীন। ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি ফ্রি এডুকেশন করলেন নারীদের জন্য এবং কথা দিয়েছিলেন যে এরপরে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমি এটা বিয়ে পর্যন্ত করব। তার জ্যেষ্ঠ পুত্র আজকে দেশের প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা করেছেন অনার্স পর্যন্ত মেয়েদের, ছাত্রীদের বিনা বেতনে তারা পড়তে পারে। চলমান জ্বালানি সংকট মোকাবেলায় 4 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাস্তবায়নের অগ্রগতি 90 দিনের মধ্যে জাতির সামনে তুলে ধরার আহ্বানও জানায় দলটি। রোববার সন্ধ্যায় মগবাজারে দলীয় কার্যালয়ে চলমান জ্বালানি সংকট নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অভিযোগ করেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে। জ্বালানি সংকট মোকাবেলায় 3 মাস আগেই সরকারকে 10 দফা প্রস্তাব দিয়েছে বিরোধী দল। একটি নির্দিষ্ট মুহূর্তে একটি জায়গায় ফ্যান চলছিল কি চলছিল না, এটি দেশের গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি মূল্যায়নের কোনো মানদণ্ড হতে পারে না। হারিকেন একটি রাজনৈতিক প্রতিবাদের প্রতীক হতে পারে, তার জবাব হওয়া উচিত
তথ্য দিয়ে জ্বালানি সংকট মোকাবেলায় জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা 21শে মে 2026 তারিখেই লিখিতভাবে 10 দফা সুপারিশ জমা দিয়েছিলেন। সরকারি ও বিরোধী দলের 5 জন করে সদস্য নিয়ে ওই বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। 7 জুন সেই প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপিত হয়েছিল। কমিটির নিজস্ব 12 দফার পাশাপাশি বিরোধী দলের 10 দফা সুপারিশও প্রতিবেদনের সঙ্গে অন্তর্ভুক্ত ছিল। নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে যে কোনো সময় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, গত 11 বছর পে স্কেল না হয় 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে আছেন। জনগণের জন্য কষ্টকর হলেও তাদের জীবনযাত্রার মান সমন্বয় করতে হবে। মধ্যপ্রাচ্য যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতি, এর প্রভাব পড়েছে দেশেও। জ্বালানি সংকটে বেড়েছে নিত্যপণ্যের দাম। তবে প্রায় এক যুগেও বেতন বাড়েনি 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর। অন্তর্বর্তী সরকারের সময় নতুন পে স্কেল কমিশন গঠন হলেও কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা যায়নি। অবশেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানালেন, নতুন পে স্কেলের ঘোষণা আসছে শিগগিরই। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। এছাড়া অর্থনীতি পুনরুদ্ধার সরকারের প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা তৈরি হচ্ছে। আমাদের চ্যালেঞ্জ, মেইন চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এবং আমরা বেসরকারি খাতকে ব্যাংক থেকে সাপোর্ট দিতে পারছি না। সব কিছুর জন্যই দায়ী হলো বিগত সরকার, এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে একটু সময় দিতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিগত সরকার বিকল্প ব্যবস্থা না নেয়ায় জ্বালানি সংকট হয়েছে জানিয়ে তিনি আরও জানান, রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বিকল্প সাপ্লাই চেইন তৈরির চেষ্টা চলছে। আমরা বহুমুখী যে সাপ্লাই চেইন আমরা সৃষ্টি করছি। নাফিয়া ফারসানা, স্টার নিউজ। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ প্রাইম। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই বৈধতার ঘোষণা দেন প্রধান নির্বাচনী কর্তা ও CEC AMM নাসির উদ্দিন। এ সময় 11 দলীয় জোট জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের 70 অনুচ্ছেদ এমপিদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের অন্তরায়। প্রচলিত সংবিধান অনুযায়ী চলার কথা বলছে বিএনপি। রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা AMM নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করেন। বেলা 11টার দিকে নির্বাচন ভবনে CECর সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এ সময় 11 দলীয় ঐক্যের নেতারাও উপস্থিত ছিলেন। অলি আহমদের নামে 2টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী এর একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। সংবিধানের 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। রোববার দুপুর 12:15টার দিকে নির্বাচন ভবনে যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। পরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সংসদে পরে আলোচনা হতে পারে, রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে নয়। বড় বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না, রাস্তাঘাটে বলে লাভ নেই। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। অলিয়া আহমেদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে, প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে, কাজে সেটাই আপনার গৃহীত হয়েছে। আর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড। জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে 20 আগস্ট, যেখানে ভোটার হিসেবে থাকবে 349 জন সংসদ সদস্য। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। হেপাটাইটিসে বিশ্বে প্রতি 30 সেকেন্ডে প্রাণ হারাচ্ছেন অন্তত একজন।
বাংলাদেশে এর চিকিৎসা করাতে গিয়ে কারো কারো বিক্রি করতে হচ্ছে ভিটেমাটি, কোনো পরিবার হয়ে গেছে একেবারেই নিঃস্ব। বিশেষজ্ঞরা বলছেন আগে ভাগে রোগ নির্ণয় না করা গেলে খরচ হতে পারে কোটি টাকাও। আব্দুল আলিমের ক্যামেরায় হাবিবুর রহমান অভির ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। আমার পক্ষে তো কিছুতেই সম্ভব। হয়তো নিঃশব্দে, কিন্তু ভেতরে তোলপাড়। একজন বাবা কাঁদছেন সন্তানকে জড়িয়ে। কিডনির অবস্থা খুবই খারাপ। বাম সাইডেরটা তো পুরা ড্যামেজ, ডাইন সাইডেরটা আরো প্রায় 90% ড্যামেজ। পরীক্ষাগুলি করাতে এগুলো কত টাকার প্রয়োজন, হাজার টাকার প্রয়োজন। খাওয়াইব থেকে এগুলি পরীক্ষা নিরীক্ষা বা করাইব থেকে। এই অসহায় কান্না যেন সন্তানকে হারিয়ে ফেলবার ভয়। এখন জমিও নেই, জমাও শেষ, অথচ সামলাতে হচ্ছে জন্মের পর থেকে ধরা পড়া সন্তানের রোগের চিকিৎসা ভার। সন্তানের নাম শাহাবুদ্দিন, বয়স মাত্র 21, অথচ এই বয়সেই একেবারে ড্যামেজ হয়ে গেছে তার দুটো কিডনি। নতুন করে রোগ আবার বাসা বেঁধেছে লিভারে। ডায়ালিসিস করতে করতে আমার হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ হয়ে গেছে, যার কারণে এখন লিভারের সমস্যা হওয়ার কারণে শরীর দুর্বল থাকে, সবসময় খাবার হজম হয় না। খরচের এ অভিশাপ শুধু শাহাবুদ্দিনের কিংবা একজন বাবার একার গল্প নয়, দেশের লাখ লাখ পরিবারের প্রতিচ্ছবি, যেখানে শুধু রোগের সাথে লড়তে হয় না, সামিল হতে হয় রোগ সারানোর যুদ্ধেও। এসব রোগীদের সিটি স্ক্যান, এমআরআই, রক্ত পরীক্ষা, কেমোথেরাপি কিংবা দামি ওষুধ, সবকিছুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে খরচ, যা প্রতি মাসে ছাড়িয়ে যায় লাখ টাকাও। কেউ আবার মাঝপথেই থেমে যান, কারণ চিকিৎসাটা বেশ ব্যয়বহুল। যাদের কিডনি নষ্ট হয়ে যায় ইনিশিয়ালি কিন্তু বুঝাই যায় না টেস্ট ছাড়া। লিভারের ক্ষেত্রে এরকম, লিভার ইনিশিয়ালি ট্রাই করে কম্পেনসেট করতে, যখনই সে ফেল হয় হঠাৎ আসে অ্যাডভান্স স্টেজে, আমাদের করার কিছু থাকে না। কস্টটা নির্ভর করে সার্জারির অ্যামাউন্টটা কেমন হতে পারে, কস্টটা সেটা এমন হতে পারে 1 লাখ, 2 লাখ, অনেক সময় 3 লাখও হতে পারে, ডিপেন্ড করে আসলে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে অধিকাংশ রোগী লিভার ক্যান্সার নিয়ে হাসপাতালে আসেন অনেক দেরিতে, ফলে অস্ত্রোপচারের সুযোগ কমে যায়, বাড়ে ব্যয়বহুল ওষুধ, মুখোমুখি হতে হয় জটিল চিকিৎসার। আপনাদের সবচেয়ে বড় কথা, মিডিয়া যদি এটা প্রচার করে যে মাকে টেস্ট করুন, সন্তান জন্মদানে সক্ষম প্রায় 15 থেকে 18 লাখ মা আছেন যাদের বয়স 15 থেকে 49, এরা কিন্তু ভাইরাস বহন করছে, ফলে এদের বাচ্চারা ভ্যাকসিন দেওয়া হলেও পজিটিভ হতে পারে। রোগীদের এই ভয়াবহ যন্ত্রণার কথা কি জানে কর্তৃপক্ষ? তারাই তো স্যার রাষ্ট্রের মালিক, নো ডাউট। দাবি করেন সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন তিনি। আমরা যেসব আজকে মিটিং করেছি, আমরা যেসব স্কিম নিয়েছি, আই হোপ আন্ডার দ্য লিডারশিপ অফ HPM আমরা 5 ইয়ার্সে উই ক্যান ব্রিং এ চেঞ্জ ইন দ্য হেলথ সেক্টর। উঠে আসে খোলামেলা আলাপে সিন্ডিকেট প্রসঙ্গ। কালকে চাকরি খেয়ে আসছি, সিন্ডিকেট রাখবো না ইনশাল্লাহ, সিন্ডিকেট থাকবে না, বাট টাইম লাগবে। লিভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শরীরকে পরিশোধন করা। ঠিক যেভাবে কল্যাণ রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ তার নাগরিকদের জন্য কাজ করে, সুরক্ষা দেয়। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে যতদিন না পর্যন্ত আন্তর্জাতিক মানের লিভার ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিটিউট তৈরি না হবে, ততদিন রোগী ও তার স্বজনদের এই ভয়াবহ দুর্ভোগ কখনোই কমবে না। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। লাওসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। রোববারে এই অনুষ্ঠানে লাওসে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও নিরাপদ এবং সুন্দর কর্মপরিবেশ নিয়ে আলোচনা হয়। এছাড়া প্রবাসীরা ব্যাংকিং, চিকিৎসা, কর্মসংস্থান, প্রশাসনিক সহযোগিতা সহ নাগরিক সুবিধার বিষয়ে বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন। এ সময় আরও বলা হয়, প্রবাসীরা দেশের অর্থনীতি এবং ভাবমূর্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এজন্য বিদেশের মাটিতে প্রবাসীদের নিরাপদ ও সম্মানজনক পরিবেশে কাজের সুযোগ নিশ্চিত করার প্রয়োজন। প্রবাসীদের সব সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দেন দূতাবাসের কর্মকর্তারা।
দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছে একটু পর।